এই চ্যানেলটি কোনো সন্ত্রাসবাদী, ক্ষতিকর বা বেআইনি কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেল দ্বারা সরবরাহকৃত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে প্রদান করা হয়। তারিখটা ছিল 28শে নভেম্বর 2019। ভোর 5টার সময় একজন দুধওয়ালা সেই ওভারব্রিজ দিয়ে যাচ্ছিল দোকানে দুধ দেওয়ার জন্য। এমন সময় তিনি লক্ষ্য করেন যে ব্রিজের এক প্রান্তে আগুন জ্বলছে। তখন ব্যস্ত থাকার দরুন বিষয়টিকে তিনি এড়িয়ে যান। তারপর বাড়ি ফেরার সময় সেই আগুনটা কিসের ছিল সেটা দেখার জন্য দুধওয়ালা সাইকেল থেকে নেমে সেই জায়গাটির কাছে যায় যেখানে আগুন জ্বলছিল। এরপর সেখানে গিয়ে যে দৃশ্যটা তিনি লক্ষ্য করেন সেটা সত্যি খুব আশ্চর্যজনক ছিল। সেখানে পুড়ে ছারখার কাঠকয়লা হয়ে পড়েছিল একজন মৃত মানুষের শরীর। আসলে এর আগের দিনটিতে ঠিক কি ঘটেছিল, পুড়ে যাওয়া সেই মৃত শরীরটা কার ছিল এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কি শাস্তি হয়েছে, সম্পূর্ণ বিষয়টা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা দেখার পর এতে আপনাদের মতামত কি রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঘটনাটির সূত্রপাত হয় হায়দ্রাবাদের সাতনগর নামক একটি জায়গা থেকে, যেখানে ডক্টর পি রেড্ডি নামে একজন মহিলা ডাক্তার তার পরিবারের সঙ্গে থাকত। ডক্টর রেড্ডি একজন পশু চিকিৎসক ছিলেন। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে প্রায় 40 কিলোমিটার দূর এই জায়গাটি রয়েছে। ডক্টর রেড্ডির ক্লিনিক ছিল তার এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শামসাবাদ নামক একটি এলাকায়। তার কাছে একটি স্কুটি ছিল যেটা নিয়ে সে যাতায়াত করত। তারপর ডক্টর রেড্ডি প্রতিদিনের মতো সেই দিনটিতেও সকাল সকাল তার স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ক্লিনিকে যাওয়ার জন্য। দিনটা ছিল 27শে নভেম্বর 2019। ডক্টর রেড্ডির বাড়ি থেকে যেহেতু তার ক্লিনিক অনেকটাই দূরে ছিল, সেহেতু খরচের পরিমাণ কমাতে সে বাড়ি থেকে স্কুটি নিয়ে টন্ডপল্লী টোল প্লাজা পর্যন্ত আসত এবং সেখানকার পার্কিংয়ে স্কুটি রেখে বাকি রাস্তাটুকু সে ট্যাক্সি বা বাসে করে চলে যেত। অন্যান্য দিনগুলির মতোই তার কাছে এই দিনটিও স্বাভাবিক ছিল। শুধু ব্যতিক্রম ছিল রাত 7টার সময় ডক্টর রেড্ডি একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। তারপর সারাদিন ক্লিনিকে কাজ করে সন্ধ্যাবেলা সে ক্লিনিক থেকে বেরিয়ে সরাসরি সেই ডার্মেটোলজিস্ট ডাক্তারের কাছে যায় যেখানে তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল। এরপর ডিউটি সেরে ডাক্তার দেখিয়ে সেখান থেকে বেরোতে বেরোতে তার প্রায় রাতের 9টা বেজে যায়। ডক্টর রেড্ডি বাড়ি থেকে বেরোনোর সময় জানিয়ে এসেছিল তার বাড়িতে ফিরতে একটু দেরি হবে, কারণ ডিউটি শেষ করে সে একজন ডার্মেটোলজিস্ট ডাক্তারের কাছে যাবে তার স্কিন দেখাতে। তাই সেই বিষয়টা নিয়ে বাড়িতে কেউ চিন্তিত ছিল না। এরপর রাত 9:18 সময় সে ট্যাক্সি করে টোল প্লাজাতে আসে যেখানে তার স্কুটি রাখা ছিল। পার্কিংয়ে যাওয়ার পর স্কুটি নিয়ে বেরোবে এমন সময় সে লক্ষ্য করে যে স্কুটির পিছনকার টায়ারটা পাংচার হয়ে গেছে। সেই মুহূর্তে তার আশেপাশে কোনো লোকজনও ছিল না, শুধু একটি ট্রাক বাস ছাড়া। তখন রাত প্রায় অনেকটাই হয়েছে, হাইওয়েতে শুধু ট্রাক আসা যাওয়া করছে, এর মধ্যে সে একমাত্র মেয়ে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সেই ট্রাক বাসে থাকা 4 জন লোক তাকে খুব বাজে নজরে দেখছে। বিষয়টা খারাপ বুঝতে পেরে ডক্টর রেড্ডি খুব ভয় পেতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে একজন ট্রাক ড্রাইভার 26 বছর বয়সী মোহাম্মদ আরিফ ডক্টর রেড্ডির কাছে আসে হেল্প করার জন্য। লোকটার খারাপ মতলব আছে বুঝতে পেরে ডক্টর রেড্ডি তাকে সাহায্যের জন্য মানা করে দেয়। এরপর ট্রাক ড্রাইভার সেখান থেকে চলে যায়। ডক্টর রেড্ডি এখনও তার স্কুটি নিয়ে হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল। এরপর সে স্কুটিটিকে দাঁড় করিয়ে সেখানে থাকা একজন টোল ট্যাক্স কর্মচারীর কাছে যায় সাহায্য চাইতে। তার কাছে গিয়ে ডক্টর রেড্ডি তাকে জিজ্ঞাসা করে যে এখানে আশেপাশে কোনো পাংচার সারাই করার দোকান আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কর্মচারী সেই এলাকায় নতুন ছিল। কথাটা শোনার পর ডক্টর রেড্ডি আরও ভয় পেতে থাকে। এরপর 9:22 ডক্টর রেড্ডি তার বোনকে ফোন করে সব কথা খুলে বলে যে সে খুব ভয় পাচ্ছে, স্কুটিটির টায়ারও পাংচার হয়ে গেছে, আর এদিকে রাতও প্রায় অনেকটা হয়েছে, আর তারই সাথে সাথে এখানে থাকা কিছু লোকজন তাকে বারবার বাজে নজরে দেখছে। এসব কথা শোনার পর তার বোন তাকে বলে তুমি স্কুটিটাকে সেখানে রেখে দাও আর একটা ট্যাক্সি করে বাড়িতে চলে আসো। এরপর ডক্টর রেড্ডি বলে
যে হাইওয়েতে শুধু ট্রাক আসা যাওয়া করছে, আর কোনো ট্যাক্সিও দেখছি না যেটা করে বাড়িতে যাব। তাছাড়া কালকে আবার ক্লিনিকে আসতে হবে, স্কুটিটি ফেলে যাওয়া যাবে না। তখন তার বোন বলে, যেটা ভালো মনে হয় সেটাই করো। এই বলে তার বোন ফোন কেটে দেয়। এরপর সেই ট্রাক থেকে আরেকটি ছেলে আসে সাহায্য করার জন্য, যার নাম ছিল জলু শিবা। সে প্রথমে ডক্টর রেড্ডির সাথে ভালোভাবে কথা বলে তার বিশ্বাসকে জয় করে। তারপর তার স্কুটি নিয়ে একটা পাংচারের দোকানে নিয়ে যায় স্কুটিটি ঠিক করার জন্য। কিছুক্ষণ পর সে ফিরে আসে এবং বলে পাংচারের দোকান বন্ধ হয়ে গেছে। সামনে আরেকটা দোকান রয়েছে, হয়তো ওটা খোলা থাকতে পারে, কিন্তু ওটা তো একটু দূরে, তাই স্কুটিটাকে ট্রাকের পিছনে নিয়ে যেতে হবে। এটা শোনার পর ডক্টর রেড্ডি সরাসরি তাকে মানা করে দেয়। এরপরেই ডক্টর রেড্ডি সেখান থেকে গায়েব হয়ে যায়। রাত 9:42-এ তার বোন যখন তাকে আবার ফোন করে, তখন তার ফোন সুইচ অফ আসে। ওদিকে ডক্টর রেড্ডির মা তাকে নিয়ে খুব চিন্তা করে এবং তার বোনকে ফোন করে বলে, তোর দিদি এখনও বাড়িতে ফেরেনি। তখন সে জানায় যে মা, দিদির ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, সময় হলে ঠিক বাড়িতে ফিরবে। তখন বাজে রাত 10টা। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে যায়, কিন্তু ডক্টর রেড্ডি বাড়ি ফিরে না। বাড়িতে সবাই জানতো যে সে টোল প্লাজার পাশে আটকে আছে, তাই আর যখন ধৈর্য কুলালো না, তখন তারা সেই টোল প্লাজার পাশে আসে যেখানে ডক্টর রেড্ডি তার স্কুটি পার্ক করত। কিন্তু সেখানে না ডক্টর রেড্ডি ছিল, না তার স্কুটি। এটা দেখার পর পরিবারের লোকজন সবাই ভয় পেয়ে যায় এবং সেখানে আশেপাশে থাকা কিছু লোকজনকে তারা জিজ্ঞাসা করে, কিন্তু ডক্টর রেড্ডির বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারল না। এরপর তাড়াতাড়ি তারা সেখান থেকে নিকটবর্তী পুলিশ স্টেশনে যায়, যেটা ছিল সাইরাবাদ পুলিশ স্টেশন। সেখানে গিয়ে তারা সব কিছু পরিষ্কারভাবে পুলিশকে জানায়। সব কিছু শোনার পর পুলিশ স্টেশন থেকে জানানো হয় এ বিষয়ে তারা তাদেরকে কোনো রকমভাবে সাহায্য করতে পারবে না, কারণ এই টোল প্লাজা তাদের এরিয়ার মধ্যে পড়ে না। এরপর তারা সেখান থেকে বেরিয়ে ছুটে চলে যায় শামসাবাদ পুলিশ স্টেশনে। এই এরিয়া ভাগাভাগির কাজ পুলিশ বিভাগের বহু পুরনো অভ্যাস, যেটা বেআইনিও বটে। কিন্তু এই কেসটা স্টাডি করার পর যখন তেলেঙ্গানা গভর্নমেন্ট এ বিষয়ে জানতে পারল, তখন সেই পুলিশ স্টাফকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর ডক্টর রেড্ডির বোন ও তার বাবা মা শামসাবাদ পুলিশ স্টেশনে পৌঁছে পুলিশকে ঘটনার সব কথা খুলে বলে এবং তার বোন কাঁদতে কাঁদতে অনুরোধ করে বলে যেন তার দিদিকে তাড়াতাড়ি খুঁজে বের করা হয়। পুলিশ কেসটার গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ সেই টোল প্লাজাতে যায়। সেখানে উপস্থিত থাকা কিছু লোকজনকে পুলিশ ডক্টর রেড্ডির ছবি দেখিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডক্টর রেড্ডির বিষয়ে কেউ কিছু বলতে পারল না। ওদিকে ততক্ষণে পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এ বিষয়ে জানিয়ে দেয়। তাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ডক্টর রেড্ডিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ডক্টর রেড্ডির মোবাইল বারবার সুইচ অফ বলতে লাগে। সারা রাত ধরে পুলিশ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে ডক্টর রেড্ডিকে খোঁজাখুঁজি করে, কিন্তু ডক্টর রেড্ডির কোনো সন্ধান পাওয়া যায় না। পরের দিন 28শে নভেম্বর 2019 টোল প্লাজা থেকে 9 কিলোমিটার দূরে একটি জায়গা আছে যার নাম চাট্টানপল্লী। সেখানে একটি ফ্লাইওভারের কাজ চলছিল। সকাল সময় এই ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় একজন দুধওয়ালা লক্ষ্য করে যে ব্রিজের এক প্রান্তে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর বাড়ি ফেরার সময় সে আগুনটা কিসের ছিল সেটা দেখার জন্য দুধওয়ালা সাইকেল থেকে নেমে সে জায়গাটির কাছে যায় যেখানে আগুন জ্বলছিল। কাছে গিয়ে সে দেখে সেখানে একটা মৃত শরীর পড়ে আছে। এরপর খবরটা জানাজানি হওয়াতে এলাকার লোকজন সেখানে ছুটে যায় এবং তাদের মধ্যে কেউ একজন পুলিশকে ফোন করে এই ঘটনার কথা জানায়। শামসাবাদ পুলিশ তাড়াতাড়ি করে সেই ঘটনাস্থলে পৌঁছায়। ডেড বডিটা পুরোটাই পুড়ে গিয়েছিল, তাই এই অবস্থাতে পুলিশের কাছে মুখ চেনার কোনো উপায় ছিল না। কয়েক ঘন্টা ধরে তল্লাশি করার পর পুলিশ সেখান থেকে একটি গণেশ ঠাকুরের লোকেট এবং একটা ওড়না উদ্ধার করে। আগের রাতে ডক্টর রেড্ডির বোন পুলিশের কাছে ডক্টর রেড্ডি কি পরে বেরিয়েছিল সেটি পুলিশকে জানিয়ে রেখেছিল। আর এই দুটো জিনিস দেখে পুলিশের একটু সন্দেহ হয়
তাই তারা তাড়াতাড়ি করে ডক্টর রেড্ডির বোনকে ফোন করে এই ফ্লাইওভারের কাছে আসতে বলে। ফোন পেয়ে ডক্টর রেড্ডির বোন ও তার পরিবারের লোকজন সেই ফ্লাইওভারের কাছে পৌঁছায়। ডক্টর রেড্ডির বোন গণেশ ঠাকুরের লোকেট ও সেই ওড়না দেখে বুঝে যায় এটা তার দিদি অর্থাৎ ডক্টর রেড্ডির মৃত শরীর। এরই মধ্যে কিছু মিডিয়া কর্মী সেখানে পৌঁছে যায়, আর যার ফলে পুরো ঘটনাটা সারা দেশ জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কেসটা খুবই গুরুতর বুঝতে পেরে ডেড বডিটাকে পুলিশ তাড়াতাড়ি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্য উঠে আসে সেটা শুনে সবাই হতবাক হয়ে যায়। ডক্টর রেড্ডিকে গ্যাংরেপ করা হয়েছিল, তারপর তাকে গলা টিপে হত্যা করা হয়। সবশেষে তথ্য প্রমাণ লুপাটের জন্য তার শরীরে ডিজেল ঢেলে শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এই খবরটা ছড়িয়ে পড়তেই হায়দ্রাবাদ আক্রোশে ভরে ওঠে। মানুষ অপরাধীদের শাস্তি চেয়ে রাস্তায় নামে ক্যান্ডেল মার্চ শুরু করে। আস্তে আস্তে এই খবরটা গোটা দেশে ছড়িয়ে পড়ে। পুরো দেশে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই মানুষ রেগে ফেটে পড়ে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করতে থাকে। কেসটা খুবই সংবেদনশীল বুঝতে পেরে তেলেঙ্গানা সরকার তাড়াতাড়ি করে নতুন একটা এসআইটি সংগঠন করে এবং সারা দিন রাত এক করে তারা কাজ করতে থাকে। আর আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনকে এই খবর জানিয়ে দেওয়া হয়। পুলিশ এই টোল প্লাজার এবং পার্কিংয়ে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখে। এর পাশাপাশি সেই এলাকার সমস্ত পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজও দেখা হয়। আর এই সিসিটিভি ফুটেজে সেই ট্রাকের নাম্বার দেখতে পাওয়া যায়। পুলিশ এই নাম্বারটির দ্বারা সেই ট্রাক গাড়ির মালিকের কাছে যায়। এরপর ট্রাক মালিক সব তথ্য পুলিশকে জানিয়ে দেয় যে সেদিন ট্রাকটি কোন ড্রাইভার চালাচ্ছিল। তারপর পুলিশ সেই ট্রাক ড্রাইভার মোহাম্মদ আরিফকে প্রথমে খুঁজে বার করে এবং তাকে আটক করে হেফাজতে নেয়। এরপর মোহাম্মদ আরিফকে পুলিশ তাদের নিজের স্টাইলে পুছতাছ করতে শুরু করে এবং মোহাম্মদ আরিফ আর বাকি 3 জনের নাম বলে দেয়। তারপর মোহাম্মদ আরিফের কথা মতো মাত্র 2 দিনের মতো বাকি 3 জনকেও পুলিশ গ্রেপ্তার করে। এরপর পুলিশ সংবাদ মাধ্যমে জানায় যে ডক্টর রেড্ডির এই ঘটনার সঙ্গে জড়িত 4 জন অপরাধীকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই 4 জন ছিল ট্রাক ড্রাইভার মোহাম্মদ আরিফ এবং তার 3 জন সহকর্মী জলু শিবা, জলু নবীন এবং চিন্তা কুন্তা। ঘটনার 2 দিনের মধ্যেই পুলিশ এই 4 জন অপরাধীকে গ্রেপ্তার করে কোর্টে পেশ করে। কোর্ট থেকে এদেরকে সরাসরি শামসাবাদ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মানুষের কাছে এই খবরটি ছড়িয়ে পড়েছিল যে পুলিশ এই 4 অপরাধীকে ধরতে পেরেছে। তাই ক্ষুব্ধ জনতা শামসাবাদ পুলিশ স্টেশন ঘিরিয়ে রেখেছিল। এরপর পুলিশ বুঝতে পারে যে এই মুহূর্তে তারা যদি এই 4 জন অপরাধীকে থানায় নিয়ে যায় তাহলে ক্ষুব্ধ জনতা তাদেরকে ছিনিয়ে নিয়ে হত্যা করতে পারে। তাই পুলিশ কোর্টের আদেশে সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূর একটি অন্য জায়গায় নিয়ে গিয়ে এই 4 জন অপরাধীকে বন্দি করে রাখে। অন্যদিকে পুলিশ সেই ফ্লাইওভারের নিচে পৌঁছায় যেখান থেকে ডক্টর রেড্ডির মৃত শরীরকে উদ্ধার করা হয়েছিল। সেখান থেকে পুলিশ আরও কিছু প্রমাণ উদ্ধার করে, যেমন একটি ডেটা ব্যাংক, ফোন ও একটি ঘড়ি। এরপর 4 ডিসেম্বর পুলিশ এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাদের কাছ থেকে যে তথ্যগুলি পায় সেটা শুনলে হয়তো আপনারও শরীরের রক্ত গরম হয়ে উঠবে। এই ঘটনার আগের দিন অর্থাৎ 26শে নভেম্বর এই 4 জন টোল প্লাজার পার্কিংয়ে আসে এবং মালিকের কোনো অর্ডার না পাওয়ায় তারা সেখানে অপেক্ষা করতে থাকে। এর পরের দিন অর্থাৎ 27শে নভেম্বর যখন ডক্টর রেড্ডি তাদের ট্রাকের সামনে স্কুটিটি পার্ক করে তখন তারা ডক্টর রেড্ডিকে দেখে প্ল্যান বানায় তার সাথে খারাপ কিছু করার। এরপর ডক্টর রেড্ডি সেখান থেকে চলে যাওয়ার পর জুলু নবীন তার স্কুটির পিছনের টায়ারটা পাংচার করে দেয়। এরপর তারা ডক্টর রেড্ডির আসার জন্য অপেক্ষা করতে থাকে। এই সময় তারা সেখানে প্রচুর মদ পান করে। তারপর রাত্রির সময় ডক্টর রেড্ডি যখন সেই টোল প্লাজার পার্কিংয়ে আসে স্কুটিটি নেওয়ার জন্য, তখন সে লক্ষ্য করে তার স্কুটির পিছনকার টায়ারটা পাংচার হয়ে গেছে।
এরপর সে ট্রাক থেকে পরপর দুজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ডক্টর রেড্ডি তাদেরকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে এবং তাদের খারাপ কিছু করার মন্তব্য আছে এটা বুঝতে পেরে সে তাদেরকে মানা করে দেয়। তখন রাত প্রায় অনেকটাই হয়েছিল। আস্তে আস্তে মানুষজনও রাস্তাঘাটে কমে আসছিল। আর এই সুযোগ বুঝেই তারা ডক্টর রেড্ডিকে জোর করে ট্রাকের উপরে তুলে নেয় এবং সেই গভীর রাতে একটা নির্জন জায়গায় গিয়ে ডক্টর রেড্ডির সাথে তারা গ্যাংরেপ করে। আর ডক্টর রেড্ডি যখন চিল্লাচ্ছিল তাকে জোর করে মদ পান করানো হয় এবং তার মুখে কাপড় ঠুসে দেওয়া হয়। এরপর তারা চারজন মিলে একে একে হিংস্র ক্ষুধার্ত পশুর মতো তার উপর অমানসিক অত্যাচার করতে থাকে। দীর্ঘ 5 ঘন্টা ধরে এরকম করার পর যখন তাদের পৈশাচিক লালসা মিটে যায় তখন তারা ডক্টর রেড্ডির গলা টিপে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর তখন তারা ট্রাকে থাকা একটি কম্বল দিয়ে তার শরীরটাকে জড়িয়ে ট্রাকের পিছনে তুলে দেয়। এরপর দুইজন ট্রাকটিকে চালিয়ে সেই ফ্লাইওভার ব্রিজের নিচে নিয়ে আসে আর বাকি দুজন ডক্টর রেড্ডির স্কুটি নিয়ে একটি পেট্রোল পাম্পে যায় একটি বোতলে পেট্রোল নেওয়ার জন্য, যেটা সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছিল। কিন্তু সেই পেট্রোল পাম্প থেকে পেট্রোল দিতে অস্বীকার করায় তারা স্কুটিটি নিয়ে সেই ফ্লাইওভার ব্রিজে চলে যায়। এরপর তারা বুদ্ধি করে ডক্টর রেড্ডির স্কুটি থেকে পেট্রোল বের করে তার গোটা শরীরে ছিটিয়ে তাকে আগুন লাগিয়ে দেয়। তার শরীরে আগুন লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ মুহূর্ত তারা সেখানেই অপেক্ষা করে। এরপর তারা ট্রাকটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ শুদ্ধ গোটা দেশ এই ঘটনাটি শোনার পর একদিকে যেমন পীড়িতার জন্য অসহায় বোধ করছিল, অন্যদিকে রাগে সবাই ফেটে পড়েছিল। পুলিশ এবার ঠিক করে এই ক্রাইম সিনটাকে পুনরায় খতিয়ে দেখবে, যাতে করে এই কেসটা আরও ভালো করে বোঝা যায়। এরপর 6 ডিসেম্বর সেই মতো পুলিশ এই 4 জন অপরাধীকে ভোর 4টার সময় নিয়ে যায় সেই ফ্লাইওভারের ব্রিজের নিচে, যেখান থেকে ডক্টর রেড্ডির মৃত শরীর উদ্ধার করা হয়েছিল। এরপর সিনটা রিক্রিয়েট করার সময় হঠাৎ করেই এদের মধ্যে 2 জন পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং তাদের উপর গুলি চালাতে থাকে। আর অন্য 2 জন ব্রিজের নিচে পড়ে থাকা পাথর এবং ইট দিয়ে পুলিশকে হামলা করার চেষ্টা করে। পুলিশ এদেরকে অনেকবার সাবধান করে, কিন্তু এরা কোনো মতেই থামছিল না। তারা 4 জন সুযোগ বুঝে পালাবার চেষ্টা করছিল। পুলিশ তাদেরকে শেষবারের মতো সারেন্ডার করতে বলে, কিন্তু তারা কোনো মতেই সারেন্ডার করে না। তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বাকি পুলিশ অফিসাররা নিজেদের সার্ভিস রিভলভার বার করে তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলে। পুলিশ তাদেরকে জীবিত ধরার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের কাছে কোনো উপায় ছিল না। যদি এই অপরাধীরা পুলিশের হাত থেকে বেরিয়ে পালিয়ে যেত, তাহলে ক্ষুব্ধ জনতা হয়তো পুলিশ স্টেশনটি পুড়িয়ে জ্বালিয়ে দিত। তাই পুলিশ তাদেরকে সেখানেই এনকাউন্টার করতে বাধ্য হয়।